রুদ্ধ শক্ত করে মিথির পা চেপে ধরে রেখেছে আর কাঁদছে। এদিকে মিথি চলে যাওয়ার জন্য পা ছাড়াতে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। মিথির কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, এই জন্য আমি আসতে চাইনি। ছাড়ো রুদ্র, একটু পর আমার বিয়ে, তোমার কথায় আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এমনভাবে কান্নাকাটি করছিলে যেন আমি মরে যাচ্ছি। আরে বাবা, কে না নিজের সুখ চায়? আমি আমার সুখের জন্যই যাচ্ছি, তাই ছাড়ো আমার পা আর এখান থেকে চলে যাও প্লিজ। রুদ্র কান্না করুণ কণ্ঠে বলল, মিথি, এটা কিন্তু কথা ছিল না। তুমি বলেছিলে আমার সাথে থাকবে, তুমি বলদ রয়ে গেলে। আর এই রিলেশনশিপে থাকলে ওরকম দু চারটে ইমোশনাল মিথ্যা বলতে হয়। মিথ্যে, আমি তোমাকে অনেক ভালোবাসি। চলো না পালিয়ে যাই, তোমার পরিবার সবাই তোমাকে মেনে নেবে। তোমার পরিবার দিয়ে আমি কি করব? আমার পরিবার খুশি থাকাই আমার সব। আমার বর জানো কি করে? স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করে। সে বিসিএস ক্যাডার। তোমার তো বিসিএস দেওয়ার যোগ্যতা নেই। ছাড়ো এবার পা তো, নাহলে এখন বাবাকে ডেকে জুতো পিঠে খাওয়াবো, তখন আমার নাম নিতেও ভুলে যাবে। রুদ্র কাঁদতে কাঁদতে পা ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। ও বুঝে গেছে কোনো কাজ হবে না, পাশানির মন গলবে না। বাম হাতে পিঠে চোখ মুছে বলল, যাও, চলে যাও, আটকাবো না। আর তবে শুনে রাখো, আমাকে কাঁদিয়ে কখনো তোমার সুখ মিলবে না। আমি যতটুকু কেঁদেছি তার চেয়ে বেশি তুমি কাঁদবে। এখন যতটা আমার তোমাকে মন পড়তে, একটা সময় তার চেয়ে বেশি তোমাকে আমার মন পড়বে, মিলিয়ে নিও। মিতি খিলখিলিয়ে হাসলো, যেতে যেতে বলল, ব্রেকআপের সবাই সব এক্সট্রা এগুলো বলে, সমস্যা নেই, অভিশাপ দিতে থাকো। এটা বলে হাসতে হাসতে মিতি ছাদ থেকে নিচে নেমে গেল। আর রুদ্র ধপ করে ছাদের মেঝেতে বসে পড়ল। এইভাবে হেরে যাবে ভাবতেই পারেনি রুদ্র। ওদের সম্পর্কটা ছিল 3 বছরের। রুদ্র ভার্সিটির সিনিয়র ছিল আর মিথি জুনিয়র। অন্য অন্য সিনিয়র ভাইদের মতো রুদ্র র্যাগিং দিত না কাউকে। ও খুব শান্তশিষ্ট। তখন রুদ্র 3য় বর্ষের ছাত্র ছিল আর মিথি 1ম বর্ষের। প্রথম 3 মাস কারো দেখা হয় না। 3 মাস পর নবীনবরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করবে তাদের প্র্যাকটিস হচ্ছিল হলরুমে। সেখানে মিথিও নাচের প্র্যাকটিস করছিল। মিথি ভালো নাচতে পারে। ওই দিন আবার রুদ্র ক্লাস শেষ করে ওর বন্ধু অনিমেষের সাথে হলরুমে এসেছিল। উদ্দেশ্য হলো অনিমেষ ওর প্রেমিকার সাথে দেখা করবে আর রুদ্র এমনিতেই যাবে। হলরুমের শেষ মাথায় অনিমেষ ওর প্রেমিকার সাথে কথা বলছিল আর রুদ্র সবার প্র্যাকটিস দেখছিল। হঠাৎ নৃত্যরত এক মেয়েকে দেখে রুদ্রের চোখ আটকে গেল। কি সুন্দর গানের তালে তালে সে নাচছে। মুগ্ধ হয়ে রুদ্র তাই দেখছিল। হঠাৎ অনিমেষ ওর পিঠে চাপড় দিয়ে বলল, চল, হয়ে গেছে। রুদ্র মেয়েটাকে দেখতে দেখতে অজান্তে বলল, আমার হয়নি মানে? রুদ্র, এই রুদ্র। অনিমেষ ওকে মৃদু ঝাঁকুনি দিতেই ও সম্মতি ফিরে পড়ল। তারপর বলল, আচ্ছা তুই যা, আমি একটু পর আসছি। কেন? অনিমেষের চোখে সন্দেহ। এমনিতে ওদের প্র্যাকটিসগুলো একটু দেখে যাই। প্রতিদিন তো তোকে শত চেষ্টা করে আনতে পারি না, আজ হঠাৎ কী হলো? অনিমেষ এক ভুরু নাচিয়ে বলল, কিছু না, তুই যা। আচ্ছা যাচ্ছি, আমি একটু লাইব্রেরিতে যাব, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা হ্যাঁ। অনিমেষ যাওয়ার সময় রুদ্রের কানে ফিসফিস করে বলল, মেয়েটা কিন্তু সুন্দর, দেখতে থাকো, তোমারও হয়ে যাবে। এটা বলে ছুটে বেরিয়ে গেল। রুদ্র কিছু বলতে পারল না। আরও কিছুক্ষণ মেয়েদের প্র্যাকটিস দেখে তারপর চলে গেল রুদ্র। এভাবেই প্রতিদিন ক্লাস শেষে রুদ্র হলরুমে আসতে লাগলো। সপ্তাহ পর অনুষ্ঠান। এই 1 সপ্তাহ ধরে রুদ্র প্রতিদিন হলরুমে এসেছে। প্র্যাকটিসের শেষ দিন। রুদ্র মুগ্ধ নয়নে মেয়েটার দিকে তাকিয়েছিল। হঠাৎ মেয়েটার নাচ থামিয়ে রুদ্র সামনে এসে দাঁড়ালো। রুদ্র অপ্রস্তুত হয়ে পড়ল। মেয়েটা রুদ্রকে আগাগোড়া একবার দেখে বলল, আপনি কি প্রতিদিন আমাকেই দেখতে আসেন? এমনিতে তো অস্বস্তি কম ছিল না, তার উপরে এই প্রশ্নটা। রুদ্র ঢোক গিলে বলল, কই না তো, আমি তো এমনি আসছি। আমি কি তোতলা? হঠাৎ হঠাৎ এমন আচমকা আক্রমণে রুদ্রের হৃৎপিণ্ড বের হওয়ার জোগাড়। ও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। তারপর বলল, না তো। আচ্ছা, আমার নাচ দেখছেন, এটা বলতেই পারেন। আমি আপনাকে খেয়ে ফেলবো? বাই দ্য ওয়ে, আপনি কোন ইয়ার? 3rd ইয়ার। ও আচ্ছা। এটা বলে মিথি আবার নিজের জায়গায় চলে গেল। এভাবে আস্তে আস্তে যে কোনো ছুতে রুদ্র মিথিকে দেখত। মিথিও বুঝতো। এক পর্যায়ে দুজনের মিথিতে সম্পর্কে জড়িয়ে পড়ে ওরা। কিন্তু রিলেশনে যাবার পরে মিথির আচার আচরণ রুদ্রের ভালো লাগতো না। ও রাত বেরোতে কারোর সাথে কথা বলতো। এদিকে রুদ্র ফোন দিলে ওর ঘুম পায়। আবার বন্ধুদের সাথে ট্যুরে চলে যায় ওকে না জানিয়ে। ও নিয়ে কিছু বললে ব্রেকআপ। প্রথম থেকে রুদ্র সিরিয়াস ছিল সম্পর্কে, তাই ব্রেকআপ শব্দটা নিতে পারতো না।
তবু নিজের মতো করে মিথিকে বোঝাতো, কিন্তু মিথি বুঝতেই চাইতো না, ওকে সময়ও দিত না। রুদ্রের বন্ধুরা বলেছিল এই টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসতে, কিন্তু রুদ্র তবুও থেকেছে। তিলে তিলে কষ্ট পেয়েছে, তবু ছাড়তে চায়নি। কিন্তু হঠাৎ 1 সপ্তাহ আগে মিথি রুদ্রকে ব্লক করে দিয়েছে সব জায়গা থেকে। রুদ্র চেয়েও একটা বারের জন্য যোগাযোগ করতে পারেনি। এই 1 সপ্তাহ প্রতিদিন ওর বাসার সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু মিথি ওর সাথে দেখা করেনি। ওর বান্ধবীর কাছ থেকে জানতে পারে মিথির বিয়ে ঠিক হয়েছে, আর ও এই বিয়েতে রাজি। রুদ্র কী করবে বুঝতে পারছিল না। তারপর ওরা বান্ধবীর মাধ্যমে অনেক কান্নাকাটি করে আজ ওর সাথে ওর বাসার ছাদে এসে দেখা করেছে, কিন্তু অনেক আকুতি মিনতি করেও ভালোবাসা ভিক্ষা দিল না। রুদ্র মেঝে থেকে উঠে দাঁড়ালো, তারপর নিচে চলে গেল। বাড়িতে অনেক মেহমান, বিয়ে বলে কথা। সবার অগোচরে রুদ্র বেরিয়ে আসলো। অনিমেষ, তাসিন ওরা দুজন বাইরে দাঁড়িয়েছিল। রুদ্রকে চোখ মুছতে মুছতে আসতে দেখে ওরা সব বুঝে নিল। অবশ্যই এটা হওয়ারই ছিল। রুদ্র না মানলেও ওরা অনেক আগেই জানতো। রুদ্রের বলার পরও ও বুঝতে চাইতো না। ওরা রুদ্রকে বাসায় পৌঁছে দিল। আজকে ওরা ওর সাথেই থাকবে। বন্ধুর বিপদে দিনে পাশে থাকায় বন্ধুত্ব। 1 বছর আগে যখন অনিমেষের প্রেমিকা একটা দুর্ঘটনায় মারা যায়, তখন অনিমেষ একেবারেই ভেঙে পড়েছিলেন। ওই সময়টা রুদ্র, তাসিন ওরা ভাইয়ের মতো সামলেছে ওকে। তখন যেমন বন্ধুর প্রয়োজন ছিল, এখন তেমন বন্ধুর প্রয়োজন আছে। 1 বছর পরের কথা। বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে রুদ্র। ফোনটা ভাইব্রেট রাখা বারবার। রুদ্রর খবর নেই। হয়তো আফরা, রিধি আর নাহলে মিম, এরা তিনজনে রুদ্রের প্রেমিকা। 4 নম্বর প্রেমিকার সাথে 2 দিন আগে ব্রেকআপ হয়েছে। রুদ্রের কাছে প্রেম এখন খেলনা, ভালোবাসা না। ভালোবাসা তো কবেই হারিয়ে গেছে। মিতি ধোঁকা দেওয়ার পর রুদ্র ভেঙে পড়েছিল খুব, কিন্তু বন্ধুদের সহযোগিতায় খুব তাড়াতাড়ি মুভ অন করতে পেরেছে। এখনকার রুদ্রের পরিবর্তন চোখে পড়ার মতো। সে এখন দেয় জুনিয়রদের। জুনিয়ররা তাকে জমের মতো ভয় পায়। প্রেম 4-5টা আগে ছিল লাভার বয়, আর এখন রুদ্র শেখ। রুদ্র আধমরা ভেঙে ঘুম থেকে উঠে বসলো। ফোনটা হাতে নিয়ে দেখলো তাসিন আর অনিমেষের কল আর মেসেজ। একটা মেসেজ ওপেন করতে দেখলো লেখা আছে, রুদ্র কই তুই, তাড়াতাড়ি আজকে ফার্স্ট ইয়াররা আসবে, দিবি না? মেসেজটা পরে রুদ্র মৃদু কণ্ঠে বলল, ও শিট। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেল। হালকা নাস্তা করে বেরিয়ে পড়লো। দ্রুত ভার্সিটি চলে বন্ধুদের আড্ডায় চলে গেল। সেখানে আলোচনা হচ্ছে নতুন কী রাইপের দেওয়া যায় সেটা নিয়ে। রুদ্র আসতে ওকে মাঝখানে জায়গা দেওয়া হলো। বসার ও নিজের সিট গ্রহণ করলো। তারপর আবারও আড্ডা জমে উঠল। রুদ্র বসে বসে চুনগাম চিবাচ্ছে আর চারিদিকে দেখছে। ওর নৌবাহিনী মানে বন্ধুরা যে যার মতো ফার্স্ট ইয়ারদের দিচ্ছে, কিন্তু ও মনের মতো একজনকে পাচ্ছে না। হঠাৎ দেখলো একটা মেয়ে ওর দিকে এগিয়ে এসছে। মেয়েটা ওর সামনে এসে বলল, ভাইয়া ফার্স্ট ইয়ারের রুম কোন দিকে? রুদ্র ভাইয়াটা শব্দ শুনে বিরক্তিতে ভুরু কুঁচকেল। এসব ন্যাকা মেয়েদের ভাইয়া ভাইয়া করে মেজাজের খিল্লি করে দেয়। কিন্তু মেয়েটাকে দেখে মনে হলো এর সাথে কিছুতেই মজা নেওয়া যেতে পারে। তাই মুখভঙ্গি ঠিক করে রুদ্র বলল, আচ্ছা আসো খুকুমণি, তোমাকে নিয়ে যাই। মেয়েটা রুদ্রের পিছনে যেতে যেতে বলল, আমার নাম খুকুমণি না ভাইয়া, আমার নাম শেহরিশ। রুদ্র একবার শেহরিশের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে চাইল। তারপর মনে মনে বলল, আজকে এমন শিক্ষা দিব ভাইয়া ডাকা বন্ধ হয়ে যাবে। শেহরিশ একটু চুপ করে থেকে আবারও বলল, ভাইয়া আপনি কোন ইয়ার? রুদ্র চোয়াল শক্ত করে বলল, এই মেয়ে, তুমি কি ভাইয়া ছাড়া কথা বলতে পারে না? শেহরিশ ভীরু কণ্ঠে বলল, আপনি তো সিনিয়র, তাই ভাইয়া তো বলবো। রুদ্র চিবিয়ে চিবিয়ে বলল, না খুকমনি, আমাকে ভাইয়া বলবে না। তুমি আমার নাম ধরে রাখবে, কিন্তু কোনো কিন্তু না। আমার নাম বাবু, তুমি আমাকে বাবু বলে রাখবে। বাবু ছাড়া কি আপনারা কোনো নাম নেই? কেন, বাবু নাম কি পছন্দ না? না না, সবার সামনে বাবু বলে ডাকলে মানুষ কি বলবে? তার চেয়ে বাবু ভাইয়া বলে ডাকি। রুদ্র শেহরিশের দিকে অগ্নিদৃষ্টিতে তাকে বলল, নো ভাইয়া, অনলি বাবু, ওকে? শেহরিশ মুখ কালো করে ক্ষীণকণ্ঠে বলল, ওকে। রুদ্র মনে মনে হাসলো, ভাবলো একে আর দেওয়া লাগবে না। তার চেয়ে ভালো করে ওর সাথে 2-1টা মিষ্টি কথা বলে ওকে ফার্স্ট ইয়ারের রুম দেখিয়ে দিই। ফার্স্ট ইয়ারের ক্লাসের সামনে এসে রুদ্র বলল, শেহরিশ এই হলো তোমার ক্লাসরুম, কোনো প্রয়োজন হলে বলো। আমি তোমার সিনিয়র হলো আমরা তো ফ্রেন্ড হতে পারি, তাই না? শেহরিশ সাদা মনে কোনো কাদা নেই। সে মিষ্টি করে হেসে বলল, অবশ্যই পারি। তা ঠিক আছে, আজকে তো থেকে আমরা ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসে যাও। শেহরিশ নিজের ক্লাসে এসে প্রথম সারিতে বসে পড়লো। ও বসতে 3-4টা মেয়ে এসে বসলো ওর পাশে। তার মধ্যে একজন বলল, আচ্ছা ওই ভাইয়াটা তোমার সাথে আসলো কেন? উনি কি তোমার কেউ হয়? শেহরিশ বোঝানোর ভঙ্গিতে বলল, না না, আমি ফার্স্ট ইয়ারের ক্লাস খুঁজছিলাম না তো, ওনাকে বলতে উনি দেখে দিলেন। ও, কিন্তু আমরা শুনেছি রুদ্র নামে কেউ একজন নতুন স্টুডেন্ট দেয়। শেহরিশ বলল, না না, ওনার নাম তো বাবু,
ওনার নাম রুদ্র না, ওনার ব্যবহার অনেক ভালো। ও, আমরা আমাদের সিনিয়র আপুর থেকে শুনছি, কিন্তু তাকে কখনো দেখিনি। আচ্ছা বাদ দাও, আমরা তো ক্লাসে এখন কেউ কিছু করতে পারবে না, চলো আমরা পরিচিত হই। শেহরিশ প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, কারণ কোনো রুদ্র বা যুদ্ধকে জানে তার ভয়ে কি এখন ইঁদুরের গর্তে লুকিয়ে রাখবে নাকি? আসুক দিতে মজা আমিও বোঝাবো। আপাতত শেহরিশের 3জন ক্লাস ফ্রেন্ড পেয়ে গেল। আজকে স্যাররা তেমন পড়াবে না, তাই শেহরিশ তাই নতুন পাতানো বান্ধবীদের সাথে আলাপে ব্যস্ত হয়ে পড়ল। দেওয়ার শেষ, এখন আর ভার্সিটিতে থেকে লাভ নেই, তাই রুদ্র, তাসিম, অনিমেষ সহ বাকিরা বেরিয়ে পড়ল। ওদের পড়া শেষ, শুধু মাস্টার্সের রেজাল্ট বাকি আছে, তা ওরা ভার্সিটিতে আসে নতুন ছেলেপেলেদের জ্বালানোর জন্য। ভার্সিটি থেকে বেরিয়ে তাসিন ওর অফিসে চলে গেল। ও পার্ট টাইম একটা জব করে আর রাতে টিউশনি করে। অনিমেষেরও একই অবস্থা। রুদ্র শুধু 5টা টিউশনি করে দুপুর থেকে রাত পর্যন্ত। ও পার্ট টাইম চাকরি করবে না, ওর ফুল টাইম সরকার চাকরি আর স্যালারি ভালো হতে হবে এমন চাকরি লাগবে, কিন্তু এমন চাকরি মিলছে না। অনেক জায়গায় ইন্টারভিউ দেওয়ার সত্ত্বেও এখনও কোনো চাকরি হয়নি। চাকরি যেন সোনার হরিণ। এখন ঘড়িতে 10টা 5 বাজে। এখন থেকে দুপুর 3টা পর্যন্ত রুদ্র একদম ফ্রি। ওই সময়টা যে তার গার্লফ্রেন্ডদের পিছনে ব্যয় করে, তবে প্রতিদিন না, সপ্তাহে 2 দিন প্রেমিকাদের সাথে দেখা হয়, আর 5 দিন বাসায় ঘুমায়, নয়তো ছাদে ঘুরে ঘুরে পাড়ার ছেলেদের সাথে ক্যারাম খেলে। আজকে সে ক্যারাম খেলবে। আজ সূর্য ওঠেনি, কাঠকয়লার মতো মেঘ আকাশে ভেসে বেড়াচ্ছে সকাল থেকে, কিন্তু এখনও বৃষ্টি নামেনি। শেহরিশ তৈরি হয়ে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ল। কাছাকাছি হওয়ায় হেঁটেই যায়। হেঁটে আসতে 7-8 মিনিটের মতো লাগে। শেহরিশ ভার্সিটিতে পৌঁছে নিজের ক্লাসে গিয়ে বসলো। এখনও তেমনভাবে কেউ আসেনি। আজও সময় অনেক আগেই এসেছে, কারণ কাল পুরো ভার্সিটি ঘুরে দেখা হয়নি, তাই আজ তাড়াতাড়ি এসেছে। ব্যাগ থেকে ফোনটা নিয়ে ক্যাম্পাসে চলে এলো। শুনছে মূল ভবনের পিছনে বটতলা আছে। বটতলার পিছনের দিকে যেতেই লাগলো। এই সাইডটা অনেক বেশি সুন্দর। শেহরিশ হাঁটতে হাঁটতে বটতলার কাছাকাছি চলে এলো। সামনে কতগুলো ছেলে মেয়ে মিলে গান গাইছে। শেহরিশ আর একটু কাছে গিয়ে দেখলো এখানে বাউলরা গানের আসর চলছে। কেউ গিটার বাজাচ্ছে তো কেউ বাঁশি। একতারা এগুলো বাজাচ্ছে আর সমন্বয়ে গাইছে। শেহরিশ একপাশে দাঁড়িয়ে ওদের গান শুনছে। দিল না দিল না, নীলমন দিল না। গান শুনতে শুনতে এক পর্যায়ে শেহরিশ খেয়াল করলো কালকে বাবু নামে ছেলেটাও গাইছে। ও সবার মাঝে বসে গাইছে। গান শেষে সবাই হাততালি দিচ্ছে। সবার হাততালি থামার পর শেহরিশ সবার সামনে রুদ্রের সামনে এসে বলল, বাহ বাবু, কণ্ঠটা কিন্তু সুন্দর। শেহরিশের কথা শুনে উপস্থিত সকলে একেবারে শেহরিশের দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে দিল। শুধু রুদ্র হাসেনি। সবার হাসি দেখে শেহরিশ বেকুব বনে গেল। সবাই হাসছে কেন? শেহরিশ ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, তোমরা হাসছো কেন? আমি কি ভুল কিছু বললাম? রুদ্র শেহরিশের অগোচরে সবাইকে ইশারা করে চুপ থাকতে বলল। সবাই ওর কথা মতো চুপ থাকলো। কারো কাছে জবাব না পেয়ে বেচারি অসহায় মুখে রুদ্রের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ওরা হাসলো কেন? আরে ওরা পাবনা থেকে পালিয়ে এসে পাগল। কালকে রাতেই পালিয়ে এসেছিল, তুমি কিছু মনে করো না। কী যেন বলেছিলে? বললাম আপনার কণ্ঠ অনেক সুন্দর। ধন্যবাদ শেহরিশ। শেহরিশ ঘড়িতে একবার তাকিয়ে বলে, আচ্ছা বাবু আমি আসি। শেহরিশের কথায় আবারও সবাই হাসলো। কেউ মুখ টিপে তো কেউ জোরে। শেহরিশ ভুরু কুচকে সবার দিকে একবার তাকিয়ে চলে গেল। শেহরিশ যাওয়ার পর তাহসিন বলল, দোস্ত কাহিনী কিরে? আবার আরেকটা পটায় ফেলি? রুদ্র হাসতে হাসতে কালকের কাহিনী বলল ওদের। সব শুনে ওরা হাসতে হাসতে পেট চেপে ধরছে। আর এদিকে শেহরিশ নিজের ক্লাসে আসতেই একজন সিনিয়র আপু ডাক দিল ওকে। শেহরিশ গেল। মেয়েটা শেহরিশকে বলল, তুমি নতুন না? হ্যাঁ আপু। আচ্ছা তুমি বটতলায় রুদ্র ভাইয়াকে বাবু ডাকছিলে কেন? শেহরিশ বুঝতে না পারে বলল, কোন রুদ্র ভাইয়া? ওনার নাম তো বাবু, উনি আমাকে বলছেন। আরে না, ওনার নাম রুদ্র শেখ। না আপু, আপনার ভুল হচ্ছে, ওই ভাইয়াটার নাম বাবু। মেয়েটা নিজের ফোন বের করে রুদ্রের আইডি বের করে দেখলো। শেহরিশকে দেখিয়ে দিল, দেখো প্রোফাইলে পিকটা পড়ো, নামটা পড়ো। শেহরিশ দেখলো আসলেই প্রোফাইলে এই ছেলেটার ফলমার ড্রেসের অ্যাপের একটা ছবি, আর বাংলায় নাম লেখা রুদ্র শেখ। শেহরিশের চোখে পানি ছলছল করছে। এভাবে কেউ ওকে বোকা বানালো? একটু আগে সবাই কী না কি ভেবেছে। মেয়েটার নিজের ফোন ব্যাগে রেখে এবার বিশ্বাস হলো ওনার নাম রুদ্র। ভার্সিটির ওনার সব বন্ধুরা ভার্সিটির সবচেয়ে সিনিয়র। ওনাদের মাস্টার শেষ, তবু জুনিয়রদের ভার্সিটিতে আসে জুনিয়রদের দিতে। তুমি একটু সাবধানে চলো, আর রুদ্র ছেলেটা ভালো না।
এগুলো বলে মেয়েটা চলে গেল। আর শেহরিশ মন চাচ্ছে হাত পা ছেড়ে চৌরাস্তার মোড়ে কাঁদতে। এভাবে বলদ না বলদি হয়ে যাবে সেটা ভাবতে পারিনি। দুঃখী মন নিয়ে শেহরিশ ক্লাসে চলে গেল। ক্লাস শেষে বাসার উদ্দেশ্যে হাঁটা দিল। মাঝ রাস্তা আসতে ঝমঝমে বৃষ্টি পড়া শুরু হলো। শেহরিশ রাস্তার পাশে দোকানটায় যেতে যেতে অনেকটা ভিজে গেল। এই দোকানের চাহনিতেও অনেক মানুষ দাঁড়িয়েছে। হঠাৎ আশেপাশে খেয়াল করতে দেখলো দুটো ছেলে ওর দিকে তাকিয়েছে। ঠিক ওর দিকে নয়, ওর শরীরের দিকে তাকানো অস্বস্তি লাগছে। বৃষ্টির পানিতে জামা ভিজে শরীরের সাথে লেপটে গেছে। আবার এখন বের হওয়া যাবে না, প্রচুর বৃষ্টি। হঠাৎ কেউ একজন পাশ থেকে কিছু একটা বাড়িয়ে দিল। শেহরিশ তাকাতে দেখলো রুদ্র ওর পাশে দাঁড়িয়ে আছে। আর ওর গায়ে শার্টটা শেহরিশের দিকে বাড়িয়ে দিচ্ছে। শেহরিশ শার্টটার দিকে চেয়ে পারল না আজকে সকালে ওই সিনিয়র আপুর কথা মনে পড়ে যাওয়া। রুদ্র দেখলো শেহরিশ শার্টটা নিচ্ছে না, তাই নিজেই শার্টটা ওর গায়ে জড়িয়ে দিল। শেহরিশ কিছু বলতেই নিলে শার্টটা ফেরত দিলে তোমারই ক্ষতি। ওরা তোমাকে চোখ দিয়ে গিলে খেলবে, তাতে আমার কি? আমি তো একটু উপকার করতে চাইলাম। শেহরিশ রুদ্রের কথাগুলো শুনে একবার ছেলেগুলোর দিকে তাকিয়ে আর ফেরত দেওয়ার কথা ভাবলো না। বৃষ্টি থেমে গেছে, তবে এখনও গুড়ি পড়ছে। শেহরিশ রুদ্রের শার্টটা দিতে চাইলে রুদ্র বলল, তোমার বাড়ি কই? সামনে, একটু হাঁটলে। আচ্ছা চলো, আমি তোমার সাথে যাব। শেহরিশ ভুরু কুচকে বলল, কেন? আমার শার্টটা নিতে। কারণ তুমি এই অবস্থায় বাসায় যেতে পারবে না, পুরো ভিজে গেছো তুমি। আর আমার এখন টিউশনই করাতে যেতে হবে। শার্ট ছাড়া গেলে মানিজ্য শেষ। সেজন্য তোমাকে বাসায় দিয়ে আমি শার্টটা নিয়ে যাব। এবার বুঝলে? হ্যাঁ বুঝলাম, চলুন। শেহরিশ আগে আগে হাঁটছে আর রুদ্র পিছে পিছে। একটু পরপর শেহরিশ পিছনের দিকে তাকাচ্ছে আর রুদ্র চোখে চোখ পড়ছে। চোখ পড়তে সরিয়ে নিচ্ছে। আগে পিছে হাঁটার ব্যাপারটা ভালো লাগে না শেহরিশের। হাঁটতে হলে পাশাপাশি হাঁটুক। শেহরিশ এবার না পেরে বলল, আপনি আমার পিছনে হাঁটছেন কেন? পাশাপাশি আসুন। রুদ্র এক ভুরু কুচকে বলে, কেন? মনে হচ্ছে আপনি আমাকে পাহাড় নিয়ে যাচ্ছেন। আচ্ছা তাহলে আমি সামনে হাঁটি, তুমি পেছনে হাঁটো, কিন্তু পাশাপাশি এটা যাবে না। তোমার বাড়ির সামনে আসলে ডাক দিও। আচ্ছা। তারপর দুজনের অবস্থান পরিবর্তন হলো। রুদ্র সামনে গেল আর শেহরিশ পিছনে। পিছন থেকে শেহরিশ রুদ্রকে পূর্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো। আধ ভেজা স্যান্ডো গেঞ্জি আর কালো জিন্স পরা একটা তাগড়া যুবক। ভেজা গেঞ্জির বাইরের পিঠের অংশ বেরিয়েছে, তাতে 2-3 বিন্দু বৃষ্টির ফোঁটা। শ্যামলা না হলেও শ্যামলা ধরনের, লম্বায় 5-10। শেহরিশ নিজের হাইটের তুলনায় রুদ্রের হাইট তুলনামূলক মেপে বুঝলো ও রুদ্রের চোয়াল বরাবর হতে পারে। সারা রাস্তা রুদ্রের আগাগোড়া গবেষণা করতে করতে এসেছিল বলে খেয়াল নেই কখন বাড়ির গেট ছেড়ে আরও দূরে চলে এসেছে। হঠাৎ রুদ্র পেছন ফিরে বলল, আর কতটুকু? তুমি না বললে কাছে? রুদ্রের কথা শুনে শেহরিশ থতমত খেয়ে খেয়াল করলো বাড়ির গেট থেকে আরও কিছুটা চলে এসেছে। শেহরিশ জিহ্বায় কামড় দিয়ে বলে, ইস, খেয়াল ছিল না কখন গেট পেরিয়ে চলে এসেছি। রুদ্র দুই ভুরু কুচকে বলে, খেয়াল ছিল না মানে? খেয়াল কোথায় ছিল? শেহরিশ মুখে না বললেও মনে মনে বলল, আপনাকে গবেষণা করছিলাম, কিন্তু এখন এটা বললে মানিজ্য শেষ। শুধু শেষ না, পুরোটাই শেষ। তাই শেহরিশ রুদ্রের কথায় জবাব না দিয়ে আবার ইউটার্ন নিয়ে বাড়ির দিকে যেতে লাগলো। বাড়ির সামনে এসে রুদ্রের শার্টটা ওর হাতে দিয়ে বলল, ধন্যবাদ, কিন্তু আপনার মিথ্যে কথাটা বলা উচিত হয়নি। কতগুলো মানুষের সামনে আমার মান-ইজ্জত শেষ হয়ে গেল। রুদ্র নিজের শার্ট নিয়ে পড়তে পড়তে বলল, মান-ইজ্জত শেষ হওয়ার মতো কী করলাম? নাটক করবেন না। আপনি কাল আপনার আসল নাম না বলে বাবু বলেছিলেন, কিন্তু ওটা আপনার নামই না। হ্যাঁ, এতে তোমারই দোষ। তুমি বিশ্বাস করলে কেন? প্রথম দেখাতে আমার কথাগুলো বিশ্বাস করাটা বোধহয় বোকামি। ধরো ভার্সিটি লাইফে এটাই তোমার প্রথম শিক্ষা। এরপর আস্তে আস্তে আরও শিক্ষা পাবে। তবে একটা কথা মনে রেখো, ভালো সবাইকে বাসা যায়, কিন্তু বিশ্বাস সবাইকে করা যায় না, বুঝলে? শেহরিশ মুগ্ধ হয়ে রুদ্রের কথা শুনল। রুদ্রের কথাগুলো গুরুত্ব বুঝলো। আসলে রুদ্রই সঠিক। শেহরিশে ওষ্ঠদ্বয় প্রশস্ত করে মিহি একটা হাসি দিয়ে ভেতরে চলে গেল। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে খেয়াল করলো রুদ্র আসছে। রুদ্রকে আসতে দেখে জিজ্ঞেস করলো, আপনি আসছেন কেন? তোমার বাসায় যাব। শেহরিশ কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, কেন? আমি কি করছি? সেটা তোমার বাসায় গিয়ে বলবো। 2 তলায় এসে শেহরিশ কাঁদো কাঁদো গলা বলে, কেন আসবেন আমার বাসায়? একটু বলুন না। দেখুন, আমি আপনার কিচ্ছু করিনি। রুদ্র শেহরিশের কথা হাসতে লাগলো। তারপর বলল, একটু আগে কি বলেছিলে ভুলে গেলে? কাউকে সহজে বিশ্বাস করতে না করেছিলাম। আমি তোমার বাসায় কি করতে যাব? আমি এই বাসায় পড়াই, 3 তলার 2টা ছেলেকে পড়াই। শেহরিশ নিজের বোকামির জন্য লজ্জা পেল। তারপর দরজায় নক করলো আর রুদ্র ওপারে চলে গেল। দরজা নক করতে শেহরিশ চাচি দরজা খুলো। ওকে ভেজা কাপড়ে দেখে বলল, ভিজলি কী করে মোনা? শেহরিশ ঘরে ঢুকলে বলল, আর বইল না, ছাতা নিতে ভুলে গেছি। ভার্সিটি থেকে বের হতে ঝপাত করে বৃষ্টি শুরু হলো। তারপর ভিজে ভিজে গেলাম। মনে করে নিবি না? দাঁড়া, কাল থেকে আমি মনে করে দেবো। এখন তাড়াতাড়ি গোসল করে চেঞ্জ করে খেতে। আচ্ছা যাচ্ছি। শেহরিশ নিজের ঘরে গিয়ে জামাকাপড় নিয়ে শাওয়ারে চলে গেল। শেহরিশ 2 বছর বয়সে ওর বাবা মা মারা যায়। ওর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায় আর ওর মা এর
5 দিন পর একদিন ঘুমিয়েছিল রাতে, কিন্তু পরদিনের সকালে উঠেনি। ডাক্তার বলেছিল ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করেছে। সেই থেকে শেহরিশ ওর চাচা চাচির কাছে মানুষ হয়েছে। ভাইয়ের মেয়ে বলে কখনো অবহেলা করেনি তারা। নিজেদের 2 ছেলের সাথে ওকে কখনো তুলনা করেনি। নিজের মেয়ের মতো বড় করছে। শেহরিশ ওদের নিজের বাবা মার মতো মনে করে। শেহরিশের বড় চাচাতো ভাই আদি পড়াশোনার জন্য দেশের বাইরে থাকে। এবার আসলে ওর বিয়ে দিবে। পাত্রী পছন্দ হয়েছে। আর ছোটজন রাফিন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। শাওয়ার নিয়ে বেরোতেই দেখলো ও চাচি আফসানা হক খাবার তৈরি নিয়ে বসে আছেন। উনি শেহরিশকে দেখে বলল, এদিকে মাথা মুছে দেই। এত বড় হয়েও ঠিকভাবে মাথা মুছতে পারিস না। আমার মুছে দিতে দেই। বিয়ে দিলে কে দিবে তোর মাথা মুছে? শেহরিশ মুচকে এসে বলল, আমি বিয়েই করব না, সবসময় তোমার কাছে থাকবো মামুনি। আফসানা হক হেসে বলল, হ্যাঁ রেখে দিব তোকে, এবার খেতে আয়। তোমরা খেয়েছো? হ্যাঁ, তোর পাপা আর আমি খেয়েছি, রাফিন প্রাইভেট পড়ে এসে খাবে। আচ্ছা খাইয়ে দে। আফসানা হক শেহরিশকে খাইয়ে দিতে লাগলো। প্রতিদিন একবেলা হলেও ওনার শেহরিশকে খাইয়ে দিতে হয়। এতে উনি বিরক্ত হন না, বরং মেয়েটা না থাকায় তৃপ্তিটা ঘুচে। মাঝে মাঝে শেহরিশকে খাইয়ে দিতে দেখলে রাফিনও বায়না ধরে, তারপর দুজনকে খাওয়াতে হয়। রাতে 8:15 শেহরিশ পড়ছিল। আফসানা হক দরজায় দাঁড়িয়ে বলে, আসবো? শেহরিশ চোখ পাখি বলে, মামুনি তুমি আমার রুমে আসতে অনুমতি চাও কেন? সোজা চলে আসবে। মেয়ের কাছে আসতে মায়ের কোনো বাধা নেই। আফসানা হক দুধের গ্লাস নিয়ে ঘরে ঢুকে পড়লো। তারপর বলল, না মোনা, তুই এখনও ছোট নেই, বড় হয়েছিস। আর এটা ভদ্রতা, তুমি পারোও বটে। হয়েছে, এবার দুধের গ্লাসটা খালি করো। শেরিন একটানে শেষ করলো। আগেও একদম দুধ খেতে চাইতো না, কিন্তু আফসানা হক আস্তে আস্তে অভ্যাস করেছে। প্রথম প্রথম 1 ঢোক 2 ঢোক, তারপর আস্তে আস্তে এখন পুরোটাই খায়। দুধ খেয়ে গ্লাসটা চাচির হাতে দিল শেহরিশ। আফসানা হক ওর মাথায় হাত বুলিয়ে বলে গেলেন। শেহরিশ একটু হেসে আবারও পড়ায় মনোযোগ দিল। আজকেই লেট। যথাসম্ভব দ্রুত পা চালিয়ে শেহরিশ ভার্সিটিতে পৌঁছলো। ক্লাসে গিয়ে দেখলো স্যার চলে এসেছে। ও অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করলো। ক্লাস থেকে ক্যান্টিনে আসতে দেখলো সিনিয়র আপু শেহরিশের কাছে এসে বলল, তুমি রুদ্রের কয় নম্বর গার্লফ্রেন্ড? মানে? বেশ অবাক হলে শেহরিশ প্রশ্ন করলো, মানে বোঝো না? কাল ভার্সিটি আসলে আর কালই ওই লম্পট তোমাকে পঠিয়ে পেল। আরে ভাই, ভার্সিটিতে সিঙ্গেল ছেলের অভাব নেই, তবু যে কেন ওই মেয়েবাসটার প্রেমে পড়তে হয় আল্লাহ জানে। এই বলে মেয়েটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চলে গেল। ক্যান্টিনে প্রায় ওর দিকে কেমন করে যেন তাকালো। শেহরিশ আর ওখানে দাঁড়ালো না, বের হয়ে গেল। ক্যাম্পাসে আসতেই আরও অনেকেই জিজ্ঞাসা করলো ও রুদ্রের কত নম্বর প্রেমিকা। পুরো ভার্সিটি অনেকের কাছে রটে গেল শেহরিশ রুদ্রের প্রেমিকা। এতদিন তো রুদ্র ফেমাস ছিল, তার সাথে এখন শেহরিশও ফেমাস। ভার্সিটিতে আসতে না আসতে এভাবে ফেসে যাবে ভাবতেই পারিনি। কিন্তু এগুলো কে ছড়িয়েছে? ভার্সিটির গেট দিয়ে বের হওয়ার সময় অনেকে শেহরিশকে দেখিয়ে একজন আরেকজন বলল, ওই দেখ ওই মেয়েটা। শেহরিশে ভীষণ কান্না পেতে লাগলো। মন চাচ্ছে ছাটিয়ে দুটো চড় মারতে রুদ্রকে, কিন্তু ও আজকে আসেইনি। শেহরিশ দুঃখী মন নিয়ে বাসার সামনে আসতে দেখলো রুদ্র ওর বাসার সামনে দাঁড়িয়ে আছে। রুদ্রকে বাড়ির সামনে দেখে শেহরিশ এগিয়ে গেল। আপনার জন্য আজকে আমার মানুষের কাছে অপছন্দ হতে হয়েছে। পুরো ভার্সিটির রোতে গেছে আমি আপনার প্রেমিকা, শুধু প্রেমিকা না, কত নম্বর প্রেমিকা এটা জিজ্ঞাসা করছে সবাই। রুদ্র স্বাভাবিকভাবে বলল, তো তাতে কী হয়েছে? তোমার গায়ে ফোসকা পড়ছে? মানুষের কথা এত গায়ে লাগলে তো টিকতেই পারবে না এই দুনিয়ায়। কয়েকদিন পর বলবে, তারপর নতুন ইস্যু পেয়ে গেলে এটা ভুলে যাবে। জাস্ট ইগনোর ইট, কামন। আপনার কাছে এত সহজ মনে হলো, আমার কাছে একদম মনে হচ্ছে না। চিনি না জানি না এমন একটা ছেলের সাথে গুজব রটিয়ে দিল, কার ভাল লাগবে? যত সব। এটা বলে শেহরিশ রাগে গজগজ করতে করতে বাড়ির ভেতরে চলে গেল। আর রুদ্র ডোন কেয়ার ভাব নিয়ে ফোনটা বের করে তাসিনকে ফোন দিল। তাসিন রিসিভ করতে বলল, দোস্ত আর কতক্ষণ লাগবে? এই তো আসছি, তুই মাঠে যা। আচ্ছা তাড়াতাড়ি আয়। রুদ্র ফোনটা রেখে মাঠের দিকে হাঁটা দিল। একটু আগে আজকের দিনে শেষ টিউশনিটা করিয়ে বের হলো রুদ্র। আর সব টিউশনি সকালে করিয়ে ফেলছে। আজকে ম্যাচ হবে, ক্রিকেট ম্যাচ। অনেক দিন হয় বন্ধুদের সাথে ক্রিকেট খেলা হয় না। আজকে তাসিনের অফিস বন্ধ, তাই অনিমেষের ডিউটি আছে, তবে অফিস থেকে এসে জয়েন করবে। আকাশে সন্ধ্যা ভর করেছে। আস্তে আস্তে দিনের আলো নিভে ছেয়ে যাচ্ছে অন্ধকার। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান পড়বে। শেহরিশ ঘরের দরজা বন্ধ করে প্রোট্রেট করছে তার মামুনি আর পাপার কাছে। কয়েকদিন পরে তাদের বিবাহবার্ষিকী। ওই দিন এটা গিফট করবে বলে পোর্ট্রেটটা শেহরিশ লুকিয়ে তৈরি করেছে। দরজায় কেউ নক করতে শেহরিশ অসম্পূর্ণ পোর্ট্রেটটা আলমারিতে লুকিয়ে পড়ে। তারপর সব কিছু ঠিকঠাক করে দরজা খুলতে দেখলো আফসানা হক পায়েসের বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। উনি শেহরিশকে দেখে বললেন, নে পায়েসটা খেয়ে নে, বল কেমন হয়েছে। শেহরিশ পায়েসটা বাটিতে এক হাতে নিয়ে আর এক হাতে আফসানা হকের এক হাত ধরে টেনে বিছানায় বসালো, নিজেও পাশে বসলো। চলো একসাথে খেই। আফসানা হক কিঞ্চিত হেসে বলে, আচ্ছা। শেহরিশ এক চামচ নিজে খাচ্ছে, পরের চামচ চাচিকে খাওয়াচ্ছে, আর ফাঁকে ফাঁকে টুকটাক কথা হচ্ছে। কিন্তু হঠাৎ দরজায় বেল বাজায়। আফসানা হক দরজা খুলতেই চলে গেলেন। দরজা খুলতে দেখলো
রাফিন ঘামে গোসল করে ফিরছে। ওর পিছনে আরও 3জন ছেলেকে দেখা যাচ্ছে। রাফিন ঘরে ঢুকে 3টা ছেলেকে বলল, ভাইয়া আপনারা ঘরে বসুন। ওরা ঘরে আসলো। রাফিন আফসানাকে উদ্দেশ্য করে বলল, মা ওনাদের সাথে আজকে আমি ক্রিকেট খেলছি, ভাইয়েরা অনেক টায়ার্ড হয়েছে, একটু নাস্তা দাও। আফসানা হক সৌজন্য হেসে বলল, আচ্ছা তোমরা বসো, আমি আসছি। আফসানা হক চলে গেল। রুদ্র, অনিমেষ আর তাসিন সোফায় বসলো। রাফিন ভেতরে চলে গেল। বাসার ঘরে চারপাশে চোখ বোলাতে রুদ্র খেয়াল করলো একটা জলছবিতে 3টে ছেলেমেয়ের ছবি। এদের মধ্যে 2জনকে চেনা যাচ্ছে, কিন্তু আরেকজনকে। ছবিটার মাঝখানে শেরশের চেহারার হাসার ঝিলকে, বাম পাশে রাফিন আর ডান পাশের ছেলেটাকে চেনা যাচ্ছে না। তবু রুদ্র আন্দাজ করে নিল এটাই হয়তো ওদের ভাই হবে। কিছুক্ষণের মধ্যে আফসানা হক নাস্তা নিয়ে এলেন। এই ফাঁকে রাফিনও ফ্রেশ হয়ে এসলো। রাফিন আফসানা হকের সাথে ওদের পরিচয় করিয়ে দিল। এরপর টুকটাক সবার মধ্যে কথা হতে লাগলো। নাস্তা শেষে ওরা আফসানা হকের বিদায় নিয়ে চলে গেল। এই এতক্ষণের মধ্যে একবারও শেহরিশ ওদের সামনে আসলো না, শুধু দরজা দিয়ে একবার উকি দিয়ে মানুষগুলোকে দেখে নিয়ে নিজের রুমে বসে রইল। ওরা যাওয়ার পর আফসানা হক আবারও রুমে এলেন। শেহরিশ আফসানা হককে ডেকে বলল, মামুনি রাফিনকে বলো ওই ছেলেগুলোর সাথে মিশতে না, ওরা ভালো না। আফসানা হক ভুরু কুচকে বলল, কী বলিস, তুই কি ওদের চিনিস? হ্যাঁ, সব কটা ফালতু। আমাদের ভার্সিটিতে ওরা মাস্টারি পরীক্ষা দিয়েছে, কিন্তু তবু ভার্সিটিতে আসে নতুন মেয়েদের জ্বালাতন করতে। তারপর শেরিশ প্রথম দিন কী হয়েছে রুদ্রকে বলছে, সব আফসানা হককে বলল। আফসানা হক চটে গিয়ে বলল, তোমার স্যাররা কিছু বলে না? এসব বেয়াদবদের ভার্সিটি ঢুকতে দেয় কেন? আমি তোর পাপাকে বলবো, কাল তোরা গিয়ে নালিশ দিয়ে আসবি। আর রাফিনকে বলছে, সর্বনাশ, ছেলেটা কাদের সাথে মিশছে। এগুলো বলে আফসানা হক শেরিশের ঘর থেকে বেরিয়ে রাফিনের ঘরে গেল ওকে ওদের সাথে নাম মেশানোর জন্য। রেজাউল হক আর শেহরিশ আজ একসাথে বেরিয়েছে ভার্সিটিতে যাওয়ার জন্য। কাল রাতে আফসানা হক রেজাউল হককে সবটা জানিয়েছে। সামনে শেহরিজের ছিল। সব শুনে রেজাউল হক নিজে রাজি হয়েছেন নালিশ করার জন্য। তাই আজকে সকালে চাচা ভাস্তি একসাথে রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। প্রথমে স্যার এসে ডিপার্টমেন্টের হেডকে জানানোর পর উনি বলেন প্রধান শিক্ষককে বলতে। রেজাউল হক আর শেহরিশ প্রধান শিক্ষকের কাছে নালিশ দিল। উনি ওদের আশ্বস্ত করছেন ব্যাপারটা খতিয়ে দেখবে। ভার্সিটি থেকে বেরিয়ে রেজাউল হক তার অফিসে চলে গেলেন। শেহরিশ লাইব্রেরিতে চলে গেল। চমৎকার একটা উপন্যাস নিয়ে পড়তে বসে গেল। ক্লাস শুরু হওয়া পর্যন্ত পড়া যাবে। আজকে বাউল গানেরা আসর ছিল বটতলায়, কিন্তু দারোয়ান ওদের ঢুকতে দিচ্ছে না। জিজ্ঞাসা করতে বলল প্রধান শিক্ষক নাকি কড়া না আছে, এখন ওরা আর ভার্সিটিতে আসতে পারবে না। কিন্তু হঠাৎ পরিবর্তন কেন? রুদ্র, অনিমেষ, তাসিন সহ বাকিরা কেউ বুঝতে পারছে না। রুদ্র দারোয়ানকে টাকা দিয়ে বিষয়টা জানার জন্য। দারোয়ান তো আগেই জানতো, তাই বেটা টাকা পকেটে ঢুকে বলল, আপনাদের নামে কেউ নালিশ করছে, তাই আপনাদের ঢোকা মানা। রুদ্র চোয়াল শক্ত করে বলল, কে নালিশ করেছে সেটা জানো চাচা? সেটা তো জানি না। সেদিনের মতো এটুকু খবর নিয়ে রুদ্র চলে এলো। আরও কয়েকদিন ওরা ভার্সিটির গেট থেকে ফিরে এসছে, কিন্তু ঢুকতে দেয় না। রুদ্র ভীষণ রাগ হচ্ছে। কার এত সাহস নালিশ দেয়? জানতে হবে। রুদ্র ওর কয়েকজন জুনিয়রদের দায়িত্ব রাখলো খবর নেওয়া, জানতে পারলেই যেন বলে। এর আরও কয়েকদিন পর ভার্সিটির কেউ নেই। এখন শেহরিশকে খোঁচা দেয় না, সবাই ব্যাপারটা ভুলে গেছে, সাথে শেহরিশও। আজকাল রুদ্রের সাথে ওর দেখা হয় না, কারণ সময় তো মিলে না কারো সাথে। শেহরিশ ছাদে দাঁড়িয়েছে। আজ আকাশ পরিষ্কার, মেঘ নেই। এখন বিকেল, আকাশে রং বেরঙের ঘুড়ি উঠছে, দেখতে ভালোই লাগছে। শেহরিশ আকাশপানে চেয়ে ঘুড়ির কাঁটা দেখছে। ছাদে আর কেউ নেই। আফসানা হক শপিংয়ে গেছে। শেহরিশকে নিতে চেয়েছিল, কিন্তু ও যাবে না, উনি একাই গেলেন। রেজাউল হক বিকেলে হাঁটতে গিয়েছেন না রাফিন বন্ধুদের সাথে আড্ডা মারতে। খালি বাসা থেকে শেহরিশ বোর হচ্ছিল বলে ছাদে চলে এসছে। এখন ভাল লাগে না। হঠাৎ পেছনে কারো উপস্থিতি টের পেয়ে শেহরিশ ঘুরে দাঁড়াল। রুদ্র। হ্যাঁ, রুদ্রই দাঁড়িয়েছে। রুদ্রকে হঠাৎ দেখে শেহরিশ এক মুহূর্তের জন্য ভয় পেয়ে গেছিল। তারপর নিজেকে সামনে নিয়ে বলে, আপনি? হ্যাঁ, আসলাম একটা কারণ জানতে। এবার শেহরিশ একটু ভয় পেল। রুদ্র কি কোনোভাবে জেনে গেল নাকি? না না, ওর সাথে কথা বলা যাবে না, কিছু দেরি না। এই ভেবে শেহরিশ বিনা বাক্যে চলে যেতেই রুদ্র পিছন থেকে ওর ওড়না টেনে ধরল। অন্যায় টান পড়ায় শেহরিশ পেছনে তাকিয়ে দেখল রুদ্র হাসছে। তারপর রেলিংয়ে আয়েশ ভঙ্গিতে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, তোমার সাথে কথা আছে। কথা নাশ করে এভাবে তো যাওয়া যাবে না। শেহরিশ ঢোক গিলে বলল, আমার কোনো কথা নেই, আমার ওড়না ছাড়ুন। পারলে ছাড়িয়ে নাও, কথা শেষ না হওয়া পর্যন্ত ওড়না ছাড়া হবে না। যদি কথা না বলে চলে যেতে চাও তাহলে তো ওড়না ছাড়াই চলে যাও, আর নয়তো আমার হাত থেকে ছাড়িয়ে নাও। শেহরিশ আর কী বলবে? আগে জানলে আজকে ছাদেই আসতো না। দরকার পড়লে আফসানা হকের সাথে মার্কেটে চলে যেত। শেহরিশ রুদ্রের পাশে এসে দাঁড়ালো। রুদ্র শেহরিশকে ওড়নাতে একবার গিট দেয়, আবার খোলে।
বেচারি কিছু বলতে পারছে না, সইতেও পারছে না। হুট করে রুদ্র বলল, স্যারের কাছে নালিশ করাটা কি খুব দরকার ছিল? আমি তোমার সাথে কি কোনো অসভ্যতামি করছি? তোমার গায়ে হাত দিয়েছি? না, এগুলো কিছুই করিনি। কিন্তু তবু তুমি আমার নামে নালিশ করলে, মিথ্যা অপবাদ দিলে। যারা আমাকে প্লে বয় বলে ওদের বলো এমন প্রমাণ দিতে যে আমি কোনো মেয়ের সাথে অসভ্যতামি করছি। হ্যাঁ, আমি কয়েকটা প্রেম করি, কিন্তু সেগুলো শুধু নামমাত্রই। আচ্ছা, এবার বলো, তুমি যে অপবাদটা দিলে, এখন যদি তোমার সাথে অসভ্যতামি করি তাহলে অপবাদটা সত্যি হয়ে যাবে। আর জানোই তো আমার না মিথ্যে অপবাদ নিয়ে ঘুরতে ভালো লাগে না, তাই অপবাদটা সত্যি করে দেই, কি বলো? শেয়ারিশ ঘাবড়ে গেল রুদ্রের কথা শুনে। ঢোক গেলে বলে, কি করবেন আপনি? রুদ্র হাসলো, ভয় পেও না, কিছুই করব না আমি। অতটা খারাপ না যতটা আমি। তবে আমি তোমার গায়ে হাত দিয়েছি বা অসভ্যতামি করছি এগুলো প্রিন্সিপালকে না বললেও পারতে। মিথ্যে কথাগুলো বানিয়ে বলার কি প্রয়োজন ছিল? রুদ্রের কথাগুলো শুনে সে আকাশ থেকে বলল, এমন কোনো কথাই তো স্যারকে বলেনি। যা সত্যি তাই বলেছি, এক বর্ণ মিথ্যে বলেনি সে। তাহলে রুদ্র এগুলো কেন বলছে? শেয়ারিশ বিস্মিত হয়ে বলল, না, এগুলো তো আমি বলিনি। আমি শুধু বলেছি আপনি নতুনদের দেন, আর আমাদের নিয়ে যে কাহিনীটা রটেছে সেটার কথা বলছি, এছাড়া আর কিছুই বলিনি। সত্যি? রুদ্র এক ভুরু কুচকে বলল, সত্যি? সে অসহায় চাহিনি নিয়ে বলল, হ্যাঁ সত্যি, বিশ্বাস করুন। কিন্তু আমাকে তো আমাদের ডিপার্টমেন্ট হেড বলল তুমি আমার নামে হ্যারাসমেন্টের অভিযোগ এনেছো। না, আমি কোনো হ্যারাসমেন্টের অভিযোগ আনিনি। আমি তো এর কথা বলেছি। আপনার বিশ্বাস না হলে আমার চাচার সাথে কথা বলতে পারেন। আমার চাচাও সাথে গিয়েছিল। রুদ্র বুঝতে পারলো এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে, ওকে ভুল ইনফরমেশান দেওয়া হচ্ছে। তবু রুদ্র বলে, হ্যাঁ, তবু নালিশ তো করেছো? রুদ্র এই কথা শুনে শেরিশ বলে, হ্যাঁ, আপনি আমাদের মতো নিরীহ মাসুম অবহেলা স্টুডেন্টকে দিলে দোষ নাই, আর আমি নালিশ করলে দোষ। শেরির এমন অভিযোগ শুনে রুদ্রের চেহারায় মৃদু হাসির রেখা দেখল। উত্তরে বলল, না দিলে জুনিয়ররা ঠিক থাকে না, সিনিয়রদের সাথে বেয়াদবি করে। কিন্তু আপনারা শুধু শুধু দেন, যাদের দেওয়ার দরকার তাদের দেন। শেরিশ বাঁকা চোখে তাকিয়ে বলল, দেওয়া ভালো জানো, দিলে মন মেজাজ ভালো থাকে, শরীর ভালো থাকে, শরীর একটা সিনিয়র সিনিয়র ভাব আসে। না দিলে জুনিয়ররা কীভাবে বুঝবে যে আমরা সিনিয়র? শেয়ারিশ রুদ্র যুক্তি ব্যাখ্যা শুনে মুখ বাঁকা করে মনে মনে ভাবল, সিনিয়র ভাব নিয়ে চায় আবার, কিন্তু মুখে এগুলো কিছুই বলে না। তারপর আরও অনেকক্ষণ ছাদে দাঁড়িয়ে কথা বলল। সেদিন ওদের মধ্যে যে ভয় ভীতি আর জড়তা ছিল সেটা কেটে গিয়েছিল। দুজনে দুজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলছিল। এরপর থেকে রুদ্র আর ভার্সিটিতে যায় না, তবে ওদের সাথে প্রায় ফেসবুকে, না হয় সরাসরি কথায়। এদিকে সব ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন ওরা দুজনে রাস্তা দিয়ে হাঁটছিল কথা বলতে বলতে। আজকে রাস্তায় দুজনের দেখা হয়। কোনো এক কৌতূহল শেষ রুদ্রের কাছে ওর অতীত সম্পর্কে জানতে চায়। রুদ্র সবই বলল। সব শুনে শেহরিশ বলল, দেখুন, একটা মেয়ের জন্য আপনি আপনার লাইফটা নষ্ট করতে পারেন না। সবাই তো আর আপনার এক্স না। এমন কেউ আছে যে হয়তো আপনাকে খুব ভালোবাসবে। তার জন্য হলেও শুধরে নিন নিজেকে, প্রতিষ্ঠিত করুন। রুদ্র উদাস গেলে বলল, আমি তো ওকে ভুলতেই পারছি না। 1 বছর হয়ে গেল, এখনও স্মৃতিগুলো আমাকে বড্ড পোড়ায়। এমন কে আছে যে ওর নামটা আমার হৃদয় থেকে মুছে দিয়ে নিজের নাম গড়ে নেবে? আমি তো চাই মুক্ত হতে, কিন্তু পারছি না। শেহরিশের কী হলো সে জানে না। সে হঠাৎ রুদ্র হাত ধরে বলল, আমি যদি ভালোবাসি আপনাকে, তুমি ভালোবাসবে আমায়? হ্যাঁ, বাসবো। তবে আমায় কথা দিতে হবে আপনি নিজেকে পরিবর্তন করবেন। কথা দিলাম। শুরু হলে একসাথে নতুন পথ চলা। শেহরিশের জন্য এখন আবার চাকরির ইন্টারভিউ দেয় রুদ্র। আগে সব গার্লফ্রেন্ডের কাছে ক্ষমা চেয়ে ব্রেকআপ করেছে। এখন দুজনের সম্পর্ক ভালোই চলছে। রুদ্র চাকরি পেলে শেহরিশ ওর বাসায় রুদ্রর কথা বলবে। প্রায় 4 মাস পর রুদ্র আজকে ইন্টারভিউতে গেছে। এই চাকরি হওয়ার সম্ভাবনা আছে। এই চাকরিটা হলে শেহরিশের বাসায় প্রস্তাব নিয়ে যাবে। শেহরিশ রেডি হয়ে ভার্সিটিতে যাচ্ছিল। আফসানা হক শেহরিশের রুমে আসলো। তারপর ওর পিছনে দাঁড়িয়ে বলে, আজকে ভার্সিটি যাস না, তোর পাপার বন্ধুর ছেলে আসবে তোকে দেখতে। শেহরিশ আফসানা হকের কথা শুনে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল, মামুনি, আমি এখন বিয়ে করবো না, অন্তত ফার্স্ট ইয়ারটা শেষ হোক। আরে কে তোকে বলেছে বিয়ে করতে? দেখা শেষ হলে মানা করে দিব। তোর পাপার বন্ধু বলে কিছু বলিনি আমি, কিন্তু এত তাড়াতাড়ি আমরা বিয়ে দিব না। আফসানা হকের কথা শুনে শেহরিশ আর ভার্সিটিতে গেল না। ওই ছেলের সাথে দেখা করতে রেস্টুরেন্টে গেল। দেখা করে কথাবার্তা বলে ছেলেকে বুঝালো ও এখন বিয়ে করবে না। ও ইনিয়ে বিনিয়ে না করাটা ছেলেটা বুঝে গেল, তাই আর কথা আর দীর্ঘস্থায়ী হলো না। এতে শেহরিশ অবশ্য খুশি। বাসায় ফিরে রুদ্রের মেসেজ চেক করতে দেখলো ও দেখা করতে বলছে বিকেলে, কী যেন বলবে। বিকেলে আফসানা হক বলে শেহরিশকে বাইরে গেল রুদ্রের সাথে দেখা করতে। গিয়ে দেখলো রুদ্র আগেই চলে এসেছে। শেহরিশ রুদ্রের কাছে গিয়ে দাঁড়ালো, বলল, হঠাৎ এত জরুরি ছিল? দুটো নিউজ আছে, দুটোই আনন্দের একটা দুঃখের। কোনটা আগে, আনন্দের নাকি কম আনন্দের?
কম আনন্দ দিয়ে শুরু করি, বেশি আনন্দ দিয়ে শেষ করব। রুদ্র শেহরিশের হাতে একটা খাম দিয়ে বললো, আমার চাকরিটা হয়ে গেছে। রুদ্রের কথা শুনে শেহরিশ খুশিতে লাফিয়ে উঠল, সত্যি? হ্যাঁ সত্যি। এবার তাহলে ট্রিট দাও। কিসের ট্রিট? বেতন পেলে দিব, এখন গরিব আমি। আচ্ছা তাহলে এবার বেশি আনন্দের সংবাদটা দাও। বেশি আনন্দের সংবাদ হলো, তোমার বাসায় প্রস্তাব পাঠিয়েছি, আমাদের বিয়ে বোধহয় হয়ে যাবে। শেহরিশ ভীষণ খুশি হলো। একসাথে এতগুলো খুশির সংবাদে মনটা আনন্দে ভরে গেল। শেহরিশ নিজের রুমে বসে রুদ্রের সাথে চ্যাট করছিল। হঠাৎ আফসানা হক শেহরিশের রুমে এলেন। তারপর উৎকণ্ঠ হয়ে বললেন, জানিস তোর পাপার কাছে ওই বখাটে ছেলের বাবা এসেছিল তোর বিয়ের প্রস্তাব নিতে। তোর চাচা মানা করে দিয়েছে। একদম ঠিক হয়েছে, অমন ছেলের কাছে আমি তোকে বিয়ে দিব না। আফসানা হকের কথা শুনে শেহরিশের মাথায় হাত পড়ল। ইস, কি সর্বনাশটাই হয়ে গেল। শেহরিশ কিছু বলতে পারছে না, সইতে পারছে না। ওই কথাগুলো বলে একেবারেই বিপাকে পড়ে গেল সে। এখন ওদের বুঝবে কী করে সেটা নিয়ে শেহরিশের টেনশন আছে। কিন্তু তার আগে ব্যাপারটা এখন রুদ্রকে জানাতে হবে। তাই শেহরিশ তৎক্ষণাৎ রুদ্রকে ফোন দিল। রুদ্র রিসিভ করতেই আতঙ্কিত কণ্ঠ বলে, জানো কী হয়েছে? কী হয়েছে? রুদ্র কৌতূহল হয়ে জিজ্ঞাসা করলো। তোমার বাবাকে আমার চাচাকে মানা করে দিয়েছে। কেন? কিছুটা বিচলিত কণ্ঠে রুদ্র শোনালো। শেহরিশ নিজে আহাম্মকির কথা বলল। সব শুনে রুদ্র হতাশ কণ্ঠে বলল, এবার কিভাবে মানাবে মানাও, আমি কিছু জানি না। এভাবে বলছো কেন? হ্যাঁ তো কী করবো এখন? ওনারা তো আমার সম্পর্কে খারাপ ধারণা নিয়েই বসে আছেন। একটু ভাবো না রুদ্র, দেখো না এই আইডিয়াটা আসে কিনা। আচ্ছা দেখছি। তারপর দুজনে আমি ভাবলো শেহরিশ ওর চাচা চাচির কাছে ওদের সম্পর্কের কথা বলবে আর রুদ্রের সম্পর্কে বুঝিয়ে বলবে। হয়তো বুঝতে পারে ওনারা। প্ল্যান মতো তাই করা। রাতের খাবারের পর শেহরিশ আমতা আমতা করে ওর চাচাকে বলল, পাপা আমি তোমাকে কিছু বলবো। হ্যাঁ আসলে মানে? কী বলবি বলে ফেল। ইয়ে মানে? শেহরিশ ভয় পাচ্ছিল। কেন? বলে ফেল, প্রমিস করবো বকবো না। এবার একটু সাহস নিয়ে বললো, পাপা আমি আর রুদ্র দুজনকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। কথাটা একটানে বলে ফেললো শেহরিশ। শেহরিশের কথা শুনে রেজাউল হক কিছুক্ষণ চুপ করেছিলেন আর শেহরিশ ওনার সামনে দাঁড়িয়ে কাচুমুচি করছিল। কিছুক্ষণ পর উনি মুখ খুলে বললেন, কিন্তু ও তো তোর উপযুক্ত না। তুই তো বলছিস ওর চরিত্র ভালো না, অনেকগুলো প্রেম করে ভার্সিটিতে দেয়। পাপা এগুলো তো আগে করতো কিন্তু এখন করে না, একটা ভালো চাকরি হয়েছে। আচ্ছা তুই ওকে কাল রাতে বল, আমি ওর সাথে কথা বলবো। কথা বলে যদি মনে হয় ও তোর যোগ্য তাহলে ভেবে দেখব। আচ্ছা পাপা। তারপর শেহরিশ নিজের রুমে গিয়ে রুদ্রকে ফোন দিয়ে সব বলে। রুদ্র হাসতে হাসতে বলে, সমস্যা নেই, উনি আমাকে পছন্দ করবেন, এতে চাপ নিও না। আমার কিন্তু টেনশন হচ্ছে খুব। টেনশন করলে শরীর খারাপ হবে শেহের। টেনশন করিও না, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। পরদিন সন্ধ্যায় রুদ্র শেহরিশদের বাসায় এলো। শেহরিশ ওকে বসার ঘরে নিয়ে গেল। সেখানে চাচা চাচি আছে। রুদ্র ওনাদের মুখোমুখি একটা সোফায় বসলো। শেহরিশ চেয়েছিল ইন্টারভিউ থাকতে, কিন্তু রেজাউল হক, শেহরিশ যা তো নাস্তা নিয়ে আয়। চাচার আদেশ মেনে রুদ্রকে ইশারায় কিছু একটা বলে শেহরিশ চলে গেল। রেজাউল হক নিজেই প্রথমে বলল, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আমরা ভালো আছি। তোমার সম্পর্কে কিছু বলো। রুদ্র একটা সৌজন্য হেসে বলল, নাম রুদ্র শেখ, মানে বাবা রিটায়ারমেন্ট। আমি একমাত্র ছেলে ওনাদের। মাস্টার শেষ করে এখন চাকরিতেছে। বুঝলাম, কিন্তু তোমার নামে কয়েকটা ব্যাড রেকর্ড আছে। হ্যাঁ জানি, আগে এমন ছিলাম না। আমার রিলেশনশিপ ব্রেক হয় অমন হয়ে গেছিলাম। তারপর শেহরের সহযোগিতায় এখন এসব থেকে দূরে আসি। ইনশাআল্লাহ আর কখনো জড়াবো না। আপনাদের অনুমতি থাকলে আমি আপনাদের মেয়ের সাথে বাকিটা জীবন স্বাভাবিকভাবে কাটাতে চাই। রুদ্র এমন সরল স্বীকারোক্তি পেয়ে শেহরিশের চাচা চাচির মনে হলো ছেলেটা খারাপ না। তবু আরও কিছু খোঁজখবর নিয়ে তারপর আগাবে। সেদিনের মতো আলোচনা সেখানেই শেষ হয়েছিল। এরপর রুদ্র ওনারা একসাথে নাস্তা করছে। রেজাউল হক রুদ্রের কাছ থেকে ওর বাবার নাম্বারটা নিল। তারপর 3 দিন কেটে গেল, রেজাউল হক এখনও কিছু বলেনি। এদিকে রুদ্র শেহরিশ দুজনে টেনশনে আছে। হঠাৎ আজকে সন্ধ্যায় শেহরিশের চাচি রুমে এসে দেখলো, শেহের তোকে দেখতে আসবে আজকে, একটু রেডি হয়ে না তো। শেহরিশ বিস্ময় নিয়ে বলল, কী বলছো? তুমি জানো না রুদ্রের কথা? হ্যাঁ, কিন্তু ওরা শুধু তোকে দেখতে এসেছে। দেখেই এলে বিয়ে তো হয় না। বিয়ে না হলে দেখতে আসবে কেন? আমি যাব না। শোনবো না, জিদ করিস না, ওরা আমাদের আত্মীয়। শেহরিশ মুখ ভার করে রেডি আর রুদ্রকে টেক্সট করলো। তারপর পাত্রপক্ষের সামনে যেতে ওর মুখ হা হয়ে গেল। রুদ্র, ওর বন্ধুরা আর ওর বাবা আছে। রুদ্রের মুখে হাসি। শেহরিশও মুচকে মুচকে হাসছে। এবার পুরো কাহিনীটা শেহরিশ ধরতে পারলো। এসব প্ল্যান ছিল, সবাই এর সাথে জড়িতা। অথচ কাল রাতে রুদ্র এমন করছিল যেন সে চিন্তায় মরে যাচ্ছে। ওর এর নিজের চাচা চাচির রূপ ছিল। এই দুঃখ এখন কাকে বলবে শেহরিশ? সেদিন ওদের বাগদান হয়ে গেছিলো। সবাই মিলে সিদ্ধান্ত নিল শেহরিশের ফার্স্ট ইয়ারের পরীক্ষার পর বিয়ে হবে। সকাল থেকে বাড়িতে হইচই। বিয়ে বাড়ির কথা। কাল গায়ে হলুদ ছিল আর আজ বিয়ে। শেহরিশ পার্লারে মেয়েরা সাজিয়ে দিয়েছে। একটু পরে বরযাত্রী আসবে। আফসানা হক বারবার
এসে শেহরিশকে দেখে যাচ্ছেন। ওনার খুব খারাপ লাগছে, খুব আদরের ছিল শেহরিশ, কিন্তু বিয়ে তো হবেই। বরযাত্রী চলে গেল, শেহরিশ আর রুদ্রকে একসাথে বসানো হলো। কাজী বিয়ে পড়ানো শুরু হলো, বিয়ে পড়ানো শেষে এবার খাবার পালা। বরযাত্রী খেতে বসলো, আর এদিকে রুদ্র আর শেহরিশ একসাথে বসে ফিসফাস করে কথা বলছে। কি বলছে এটা ওরাই জানে। হঠাৎ ভিড়ের মধ্যে চোখ পড়লো একটা মেয়ের দিকে। রুদ্র বিস্মিত হলো, এটা তো মিথি। শেহরিশ রুদ্র দৃষ্টি বরাবর তাকাতে মিথিকে দেখল। শেহরিশ মিথিকে চেনে, রুদ্রই দেখিয়ে দিয়েছিল। ওর বিষয়ে সব কিছু জানে, কিন্তু আজকেও এখানে কেন? শেহরিশ রুদ্রের হাতে হাত রেখে বলল, রুদ্র, মিথিকে ডাকবো, কথা বলবে? রুদ্র চোয়াল শক্ত করে বলল, না, আমি ওর সাথে কথা বলতে চাই না। ওর সাথে আমার সব কথা শেষ। এখন তুমি আমায় ভালোবাসো আর জীবনসঙ্গী। ও কেউ না, আমার সম্পূর্ণ অপরিচিত। এগুলো বলে সামনে তাকাতে দেখলো মিথি ওদের দিকে এগিয়ে আসছে। রুদ্র সামনে দাঁড়িয়ে আছে। কেমন আছো রুদ্র? এক্সকিউজ মি, কে আপনি? আর তুমি করে বলেছেন কেন? অপরিচিত ব্যক্তিকে তুমি করে বলাটা কোনো ম্যানার্স? রুদ্রের এমন আক্রমণাত্মক শুনে মিথি কিছুটা ঘাবড়ে গিয়ে নিজেকে সামনে নিয়ে বলল, সরি, আমি দাওয়াতে এসেছি এখানে, নতুন বর বউ দেখতে এসেছি। কেমন আছেন আপনারা? রুদ্র কিছু বলল না, তবে শেরিশ বলে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি? এই তো আছি কোনোরকম। আপনাদের জন্য শুভকামনা। নতুন জীবনে পথ চলা সৌজন্য। এটা বলে সৌজন্য হেসে মিথি চলে গেল। কিন্তু মিথি যাওয়ার পর রুদ্রর মনে একটুখানি খচখচ হলো। মিথি কি ভালো নেই? হয়তো নেই, হয়তো আছে, তবে রুদ্র সেসব জানার আগ্রহ নেই। যেতে যেতে শেষবারের মতো একবার রুদ্রকে দেখে মিথি চলে গেল। নিজেকে খুব অভাগী মনে হচ্ছে। মিথির বর কিছুদিন আগে দ্বিতীয় বিয়ে করে, কারণ মিথি কখনো মা হতে পারবে না। মিথি অনেক কান্নার পরেও দ্বিতীয় বিয়ে আটকাতে পারেনি। মিথির বাবা মা চেয়েছিল মিথিকে নিয়ে আসতে, কিন্তু মিথি আসতেই চায়নি। সে সতীনের সাথেই ঘর করবে, আর সে তার পরিণতি মেনে নিয়েছে। যার যার কর্মফল সে ভোগ করবেই। সমাপ্ত। সত্য ঘটনা অবলম্বনে নারী বিষয়ক গল্প। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।